এর পেছনে একটা বড় নেক্সাস, শক্তিশালী ক্ষমতা এবং টাকা, এই দুইটা জিনিস একসঙ্গে যখন থাকে তখন সেটা নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়। আমার ধারণা বাংলাদেশের সবচেয়ে বেশি মাদকাসক্ত মানুষ ঢাকা শহরে। আপনারা যারা পরিসংখ্যান নিয়ে কাজ করেন তারা বলতে পারবেন যে দেশের অর্ধেক মাদকাসক্ত বোধহয় ঢাকায়, তারপরে অন্যান্য জায়গায়। তো ঢাকা শহরে তরুণরা সবচেয়ে বেশি মাদকাসক্তির শিকার হয়। স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা, মেয়েরাও, ছেলেরা মেয়েরা দুটোই বলছি আমি। কেন হবে না? এরা কি করবে? এদের স্কুল কলেজ বেশিরভাগ ক্ষেত্রে যেখানে তারা পড়াশোনা করে সেগুলি হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ভিতরে। সেখানে না আছে কোনো খেলার ব্যবস্থা, না আছে কোনো লাইব্রেরি, না আছে কোনো মুভি দেখার ব্যবস্থা, কিছুই নাই। তারপরে সিটি কর্পোরেশন বা সরকারি উদ্যোগে যেসব মাঠ রয়েছে সেই মাঠে কোথাও কোনো খেলাধুলা বা কোথাও কোনো বিনোদনের সুযোগ আছে বলে আমি অন্তত ঢাকা শহরে দেখি না। ঢাকার নাগরিক হিসেবেও দেখি না, সাংবাদিক হিসেবে তো আরও দেখি না। অধিকাংশ পার্ক দখল হয়ে আছে কোনো কোনো রাজনৈতিক দলের কারণে, কোনো ব্যবসায়ের কারণে, কোনো মাস্তানের কারণে, কোনো নির্মাণ সামগ্রীর এটা সেটা, কোনো নামে ক্লাব কিন্তু সেই ক্লাবে কোনো মানুষের অংশগ্রহণ নাই বা সাধারণ মানুষের অংশগ্রহণ নাই। গোষ্ঠীভিত্তিক হয়তো আছে, কিন্তু সেটিও তরুণ বা কিশোর কিশোরী যারা মাদকাসক্তির শিকার হয় তাদের সেখানে অ্যাক্সেস নেই। তারপরে হচ্ছে পরিবারের কথা যদি বলি, ঢাকা শহরে আমরা যারা কর্মজীবী মানুষ, বেশিরভাগ ক্ষেত্রে বাবা মা দুজনই ব্যস্ততার মধ্যে সময় কাটান, ছেলে মেয়েদেরকে সময় দিতে পারেন না। ছেলে মেয়েরা বাসায়, আগে টেলিভিশনের যুগ ছিল, এখন টেলিভিশনও নাই, এখন মোবাইল অথবা আইপ্যাড বা ইত্যাদি ছোট ছোট ডিভাইস নিয়ে তারা ব্যস্ত থাকে। এবং এই ডিভাইস একদিকে আমাদেরকে যেমন নানা রকমভাবে তথ্য দিয়ে সাহায্য করছে, অন্যদিকে নানা রকম নেতিবাচক, আমাদের ছেলে মেয়েদের কথা বলছি, নেতিবাচক যোগাযোগও তাদের বাড়ছে। তো ঘুরে ফিরে তারা দেখা যায় যে কেউ একজন একটা একটা খবর দিল বা কোনো একটা উৎসাহ দিল এবং মাদকাসক্তি, কিন্তু তারা কৌতূহলের বশে মাদকাসক্তির শিকার হয় বা মাদক নিতে শুরু করে এবং তারপরে সেটাতে তারা আসক্ত হয়ে যায়। এটা হচ্ছে প্রসেস। এবং এটার এই বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি, একদম সাধারণ বস্তিবাসীর থেকে শুরু করে রিক্সা চালকের পরিবার থেকে শুরু করে, কিছু মনে করবেন না, মাননীয় মন্ত্রীদের পরিবারেও এই সমস্যা রয়েছে। সরকারের সর্বোচ্চ পর্যায়ে এরকম সমস্যা আছে। কিন্তু ওই যে সামাজিক স্টিগমার কথা বলেছেন, আমরা সেগুলি কেউ প্রকাশ করতে চাই না, প্রচার করতে চাই না। আবার ভর্তি করতে গেলে নাকি আবার এনআইডি দিতে হবে। তো এই 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 জাতীয় কিছু বৈসাদৃশ্য আমাদের ভিতরে আছে, সেগুলি একটি বড় সমস্যা। সুমাইয়া বলছিলেন মামলার কথা, ৮০,০০০ আসামি বা ইত্যাদি। আমি নিশ্চিত করে বলতে পারি, আমি জানি না, আমার কাছে সেই তথ্য নেই, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি এই ৮০,০০০-এর মধ্যে ৭৯,৯৯৯ জন হচ্ছে হয় সেবনকারী অথবা পাচারকারী। কিন্তু যারা এই মাদক ব্যবসা করেন, যারা মাদকের টাকা দিয়ে কোটি 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 টাকা বানান, কোটি কোটি, এখন তো টাকায়ও হয় না, কোটি কোটি ডলার বানান, বিদেশে প্রাসাদ গড়ে তোলেন, বিদেশে পাচার করেন, সেই টাকা দিয়ে প্রথমে ব্যবসায়ী হন, তারপরে নেতা হন, তারপরে এমপি হন, আরও কিছু হন, তাদের কথা আমরা কেউ বলি না। তাদেরকে আমরা খুব সম্মান করি, স্যালুট দেই, আর আমরা আদালতে পাঠাই যে যে সেবন করে অথবা যে পাচার করে। আমি রিপোর্টার হিসেবে জানি কক্সবাজার থেকে ঢাকা শহরে শরীরের ভিতরে বিভিন্ন পথে, মুখ দিয়ে, পায়ুপথ দিয়ে মাদক দ্রব্য নিয়ে আসার জন্য একটা ছেলেকে 10 পোটলা, 12 পোটলা, 20 পোটলা পেটের মধ্যে ঢোকানো হয়, তাকে ১,০০০ টাকা দেওয়া হয় এবং পুলিশ তাকে ধরে, তাকে আদালতে পাঠানো হয়। কিন্তু কে তাকে পাঠালো, যাকে যে তাকে এই মাদক দ্রব্যটা নিয়ে পাঠালো, বা তার যে লিঙ্ক, যারা এটা ইম্পোর্ট করে, বা ইম্পোর্ট না তো এটাকে কি বলে, মানে মানে ইম্পোর্ট তো একটা বৈধ ব্যাপার আর কি, অবৈধভাবে চোরাচালান করে, হ্যাঁ, এই তাদের কিন্তু আমি কোনোদিন মামলায় কোনো আদালতে দেখি নাই। দুই একজন হয়তো কালে ভদ্রে 30 বছরে একজন, ওই কি জানি নাম, দেখেছি। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সর্বোচ্চ শাস্তির বিধান আছে মৃত্যুদণ্ড। আপনারা আইনজীবী বা সাধারণ মানুষ কেউ বলতে পারবেন বাংলাদেশে একজন মাদক ব্যবসায়ীর মৃত্যুদণ্ড হয়েছে কোনো উদাহরণ আছে? বা আমি, আমার জানা মতে নেই। তো এইসব বিষয়গুলো হচ্ছে মাথায় রাখা খুব জরুরি, যে আমরা যদি মাদকের সরবরাহ ওপেন রাখি, তাহলে পরে যতই সচেতনতা বলেন, যতই গণমাধ্যম বলেন, পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, কেউ এটা বন্ধ করতে পারবে না মাদক আসক্তি, যতক্ষণ পর্যন্ত না আপনি সাপ্লাই চেইনকে বন্ধ করবেন। আমাদের সাপ্লাই চেইন বন্ধ হওয়ার তো কোনো পথ দেখেই না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উচ্চপদস্থ এবং নানা রকম কর্মকর্তারা এখানে আছেন, তারা অনেক কিছু বলেন। আমরা বিভিন্ন অভিযান দেখি, ঢাকার অমুক বার থেকে এত বোতল বিদেশি মদ উদ্ধার, এটা সেটা, এগুলি মাদকদ্রব্য নিয়ন্ত্রণের আওতার মধ্যে পড়ে বলেই আমি মনে করি না। এগুলি একটা লোক দেখানো ব্যাপার। আসল মাদকদ্রব্য যেগুলির কারণে মানুষ এই যে এই হাসপাতালগুলিতে ভর্তি হচ্ছে অ্যাথেনার মতো, সেইখানে যেসব মাদক আসক্তি, ওই যে আমাদের মূল প্রবন্ধকার বলেছেন, সেই মাদক নিয়ন্ত্রণের কাজগুলো আমরা খুব একটা মনোযোগ দিয়ে করছি বলে আমার কাছে মনে হয় না।
কারণ এর পেছনে একটা বড় নেক্সাস, শক্তিশালী ক্ষমতা এবং টাকা, এই দুইটা জিনিস একসঙ্গে যখন থাকে তখন সেটা নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ধারণা থেকে বলছি, বাংলাদেশে মাদকদ্রব্য পাচারের সঙ্গে ক্ষমতা এবং টাকার গভীর সংশ্লেষ আছে। এটি যদি রাষ্ট্র ব্যবস্থা যদি এটিকে বিচ্ছিন্ন করতে না পারে, তাহলে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়ে নানা সেমিনার করতে পারবো। আমি 20-30 বছর ধরে দেখে আসছি, সেমিনার করছি, কিন্তু মাদকের উপদ্রব তো কমেনি, বরং দিন দিন বাড়ছে, আগামীতে আরও বাড়বে।